নমস্কার সবাইকে আরো একবার সলভ ইন সেকেন্ডসে। আমরা যে পার্সেন্টেজের ক্লাস করছিলাম, আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আগের ক্লাসে আমরা 1 থেকে 21 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করেছি। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 22 থেকে স্টার্ট করব এবং আজকের ক্লাসগুলোকে আমি টাইপ ওয়াইজে ভাগ করে রেখেছি যাতে আমার করাতে এবং তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো, আমাদের ইউটিউবে চলে যেতে পারো, সেখানে আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক থেকে আমাদের ক্লাসটি দেখছো, আমি ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি হয়, তবে বি এর আয় এ এর আয়ের থেকে শতকরা কত কম? তো অনেকে এই প্রশ্নটায় কি করবে, যে দেখতে পাচ্ছে যে এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি, তাহলে বি এর আয় এর আয়ের থেকে 25%ই কম হবে, অপশন বি দাগিয়ে দিয়ে চলে আসবে। আর সেখানেই ভুল করবে, তার পরীক্ষার সিলেকশন কমপ্লিট হবে না, কারণ অঙ্কটা ভুল। 25 হবে না আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব? এই অঙ্কটা আমরা দেখব দুটো নিয়মে। তো সবার প্রথমে থাকবে একদম বেসিক নিয়ম, তারপরে থাকবে আমাদের কিভাবে শর্টকাটে করতে পারি। তো প্রথমে করছি আমরা বেসিক নিয়মে। কি বলেছে, এ আর বি বলেছে, তাই এখানে আমরা লিখলাম এ আর এখানে লিখলাম আমরা বি। এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি, তাহলে বি এর আয় যদি আমাদের 100 হয়, এ এর আয় 25% বেশি হয়ে যাবে 125। তাহলে বি এর আয় 125, অর্থাৎ এর থেকে কত কম? 25 কম। এবার যার সাথে তুলনা করা হয় তাকে নিচে লিখতে হয়। এখানে তুলনা করা হয়েছে আমাদের 125 এর সাথে, তাই এখানে নিচে আমাদের 125 হয়ে যাবে। শতকরা বের করতে বলেছে, তাই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি আমরা কাটাকুটি করি, তো 25 দিয়ে যদি 125 কে কাটি তাহলে আমাদের আসবে 5, 5 দিয়ে 100 কে কাটলে আমাদের আসবে 5 20 100। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশনে 20%। এবারে করব আমরা শর্টকাট নিয়ম। কি বলেছে, বেশি থেকে আমাদের কমে যেতে বলেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি বেশি দিয়েছে আর আমাদের বের করতে হবে কত কম। যখন এরকম বেশি থেকে কমে যেতে দেয়, তখন আমাদের কি করতে হয়, যেটা বেশি অর্থাৎ যত পার্সেন্ট বেশি সেটা উপরে লিখতে হয়, নিচে বাই দিতে হয়। এবার যত পার্সেন্ট বেশি সেটাকে 100-র সাথে যোগ করে দিতে হয়। তাহলে 100-র সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে আমাদের হয় 125, আর শতকরার জন্য আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হয়। 25 দিয়ে 125 কাটলে আমাদের আসে 5, 5 দিয়ে 100 কাটলে আমাদের আসে 20। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশনে 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরকম অঙ্ক দিলে তোমাদের কোনো আর যাতে কোনো অসুবিধা না হয়, এর জন্য আমি এরকম টাইপের আরেকটা অঙ্ক এনেছি। কি বলেছে, যদি এক্স এর বেতন ওয়াই থেকে 20% কম হয়, তাহলে ওয়াই এর বেতন এক্স এর থেকে শতকরা কত বেশি হবে? তাহলে এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতনই, এখানে বলে দিয়েছে আমাদের কম আর আগের অঙ্কটা দিয়েছিল বেশি। তাহলে আমরা এই অঙ্কটা সেই দুই নিয়মেই করব। তাহলে কত আছে, এক্স আর ওয়াই আছে। এবার বলেছে এক্স এর বেতন ওয়াই এর থেকে 20% কম, তার মানে ওয়াই এর বেতন যদি আমাদের হয় 100, এক্স এর বেতন হবে আমাদের 80। তাহলে কত কম? কম আমাদের 20। এবারে এই 20 কম কার সাথে তুলনা করা হয়েছে? আমাদের এক্স এর সাথে। তাহলে এক্স এর কত ছিল? 80। শতকরার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। 20 দিয়ে যদি 80 কে কাটি তাহলে আমাদের আসে 4, 4 দিয়ে 100 কে কাটলে আমাদের আসে 25। তাহলে সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন বি, 25। তাহলে এবার শর্টকাট নিয়ম দেখবো। যত পার্সেন্ট কম দেয় সেটা আমাদের উপরে লিখতে হয়, আগেরটায় বেশি ছিল তাই বেশি, এটাতে কম দিয়েছে তাই কম। এবার এটা 100 থেকে কত কম সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ 100 থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে আমাদের হয় 80, বের করতে হবে শতকরায়, তাই আমাদের 100 দিয়ে গুণ। এবারে কাটাকুটি করলে 20 দিয়ে 80 কে কাটলে আমাদের আসে 4, 4 দিয়ে 100 কে কাটলে আমাদের আসে 25। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি, 25। তাহলে এরকম টাইপের অঙ্ক আমরা দুটো করে দিলাম। আশা করি তোমাদের এরকম টাইপের অঙ্ক কোনো বুঝতে অসুবিধা হবে না। তো আমাদের পরের প্রশ্ন দেখি কি বলেছে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? আবারও বলছি অঙ্কটা, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? তাহলে আমাদের প্রথমে তিনটি সংখ্যা আছে, 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা। তার মানে যদি তৃতীয় সংখ্যাটা যদি আমাদের 100 হয়, তাহলে বাদ বাকি দুটো সংখ্যা হবে আমাদের 120, একটা হবে আমাদের 150। এইটুকু ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত? তাহলে প্রথম সংখ্যাটি কত আমাদের? তাহলে প্রথম সংখ্যাটি আমাদের এখানে 120। তাহলে 120 কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 150। তাহলে তুলনা করা হয়েছে আমাদের 150-র সাথে, তাই 150টা হবে নিচে। শতকরা বের করতে হবে, তাই 100 দিয়ে গুণ। এবার আমরা কাটাকাটি করব। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। 15 দিয়ে যদি আমরা 120 কে কাটি তাহলে আমাদের আসে 8। তাহলে উপরে 8 গুণ 10, তাহলে 8 10 হয়ে যায় আমাদের 80। কত নম্বর অপশন? অপশন বি, 80 ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর অঙ্ক ঠিক আগের অঙ্কের মতনই, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি রেখেছি। দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 10% এবং 25% কম। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? আশা করবো তোমরা এই অঙ্কটি পারবে।
এই অঙ্কের উত্তরটা তোমরা কমেন্টে বলে যাবে। কিন্তু তোমরা যখন কমেন্ট করবে চেষ্টা করবে প্রশ্ন নাম্বার সহকারে কমেন্ট করার জন্য। কারণ তোমরা যখন কমেন্ট করো ABCD আমি বুঝতে পারি না কোন প্রশ্নের জন্য তোমরা কমেন্ট করছো, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, 26 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি কলেজে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে আমাদের 3:2। যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর শতকরা হার কত, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা একদমই বেসিক ভাবে করব এবং সহজভাবে করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এখানে যে বলে দিয়েছে ছাত্রছাত্রীর অনুপাত 3:2, এই 3:2 কে আমরা লিখতে পারি 300:200 লিখতে পারি, এটাকে আমরা 30:20ও নিতে পারি, কিন্তু আমাদের সুবিধার্থে যেহেতু শতকরার অঙ্ক করব সুবিধার্থে আমরা 300:200 করলাম। ঠিক আছে, এবার কি বলেছে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক এবং 25% ছাত্রী প্রাপ্তবয়স্ক, তার মানে কি বাদ বাকি যারা আছে তারা অপ্রাপ্তবয়স্ক। তাহলে 20% ছাত্র যদি আমাদের প্রাপ্তবয়স্ক হয় তাহলে আমাদের 80% ছাত্র হবে আমাদের অপ্রাপ্তবয়স্ক আর 75% ছাত্রী হবে আমাদের অপ্রাপ্তবয়স্ক। 300 জনের মধ্যে 80% ছাত্র আমাদের অপ্রাপ্তবয়স্ক এবং 200 জন ছাত্রীর মধ্যে 75% ছাত্রী আমাদের অপ্রাপ্তবয়স্ক। এবারে 300 যদি আমরা 80% বের করি তাহলে আমাদের হয়ে যায় 3 8 24 অর্থাৎ 240, আর 200 75% হয়ে যায় আমাদের 150। তাহলে 240-এর সাথে যদি আমরা 150 যোগ করি তাহলে আমাদের হয়ে যায় 390। তাহলে আমাদের এখানে 300 জন ছাত্র আর 200 জন ছাত্রী ধরেছিলাম, তাহলে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আমাদের 500। এইটুকু ক্লিয়ার। তাহলে 500 জন ছাত্রছাত্রীর মধ্যে 390 জন হচ্ছে গিয়ে আমাদের অপ্রাপ্তবয়স্ক। তাহলে আমাদের শতকরা বের করতে হবে। জায়গার খুবই অভাব, কারণ আমি ফোনে স্ক্রিন রেকর্ডিং করে ক্লাস করাচ্ছি, খুবই ছোট জায়গা আমার ফোনে, তাই সব অঙ্ক আমরা একবারে করতে পারি না। তাহলে আমাদের অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে 390, মোট ছাত্রছাত্রী ছিল আমাদের 500, শতকরায় বের করতে হবে। তাহলে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো উপরে 390/5। যদি 5 দিয়ে যদি আমরা 390-কে কাটি তাহলে আমাদের হবে 5 7 35 আর আমাদের 5 8 40। তাহলে কত নম্বর অপশন, অপশন সি 78%। এই অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে, তাই আমি তোমাদের কাছে বলবো তোমরা ভিডিওটা একটু রিভাইন্ড করে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, এই প্রশ্নটা একটু কঠিন আছে, আমি ভালো করে বলছি, তোমরা ভালো করে মন দিয়ে প্রশ্নটুকু শোনো। কি বলেছে, অনুজের বেতনের 10% যদি বিনয়ের বেতনের 20% এর সমান হয়, ওইদিকে বিনয়ের বেতনের 5% যদি চেতনের বেতনের 50% এর সমান হয় এবং চেতনের বেতন যদি 10,000 টাকা হয় তবে 3 জনের মোট বেতন কত। এখানে অনুজকে ধরবো আমরা এ, বিনয়কে ধরবো আমরা বি আর চেতনকে ধরবো আমরা সি। ঠিক আছে, বিনয়ের বেতনের 5% চেতনের বেতনের 50% এর সমান, তাহলে আমাদের বি ইন্টু 5% ইকুয়ালস টু সি ইন্টু 15%। প্রথমে আমরা এই পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, এবারে 5 দিয়ে যদি 15-কে কাটি তাহলে আমাদের আসবে 3। তাহলে আমরা কত পেলাম, বি সমান সমান সি ইন্টু 3। এবার সি মানে কি, চেতন, চেতনের মাইনা বলে দিয়েছে আমাদের 10,000 টাকা, তাহলে সি এর জায়গায় আমরা 10,000 বসাবো ইন্টু 3। তাহলে 10,000-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের হয়ে যায় কত, 30,000। এইটুকু ক্লিয়ার। তাহলে আমাদের বি এর মাইনা অর্থাৎ আমাদের বিনয়ের মাইনা কত হলো 30,000 আর চেতনের মাইনা ছিল আমাদের 10,000। এবার আমরা প্রথম লাইনটা দেখবো কি বলেছে, অনুজের বেতনের 10% বিনয়ের বেতনের 20% এর সমান। তাহলে এ ইন্টু 10% ইকুয়ালস টু আমাদের বি ইন্টু 20%। তাহলে প্রথমেই আমরা কি করব, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দেবো। 10 দিয়ে যদি আমরা 20-কে কাটি তাহলে আমাদের আসে 2। তাহলে এইদিকে পড়ে থাকলো আমাদের বি ইন্টু 2। আর এইদিকে বি এর মান আমরা কত পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম আমাদের 30। তাহলে 30-এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই, লিখেই করছি 30,000 ইন্টু 2, তাহলে আমাদের কত আসে 60,000। তার মানে আমরা কত পেলাম, এর মাইনা পেলাম আমরা 60,000, বি এর মাইনা পেলাম আমরা 30,000 আর চেতনের মাইনা পেলাম আমরা 10,000। তাহলে এই 60,000 আর এই আমাদের 30,000 মিলে আমাদের হলো 90,000। 90,000 আর আমাদের এই 10,000 মিলে আমাদের কত হলো, 1,00,000 টাকা। কত নম্বর অপশন, অপশন বি। আমার ফোনের স্ক্রিনটা খুবই ছোট, তাই এরকম টাইপের অঙ্ক আমি একবারে করতে পারি না, সবকটা অঙ্ক আমাদের মুছে মুছে করতে হয়, এর জন্য আমি খুবই দুঃখিত। আশা করি ভবিষ্যতে আমার সেরকম অবস্থা হবে যাতে আমি এরকম পুরোটা অঙ্ক একটা জায়গায় তোমাদের করিয়ে দেখাতে পারি। তো এবার আমাদের আজকের টাইপ 2 পাস ফেল সংক্রান্ত শতকরার অঙ্ক। 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী একটি বিষয় ফেল করেছে এবং 45% অন্য বিষয় ফেল করেছে।
তাহলে দুটো সাবজেক্ট, একটা সাবজেক্টে 35% ফেল করেছে, 2 নম্বর সাবজেক্টে 45% লোক ফেল করেছে। কি বলেছে, যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা কি করে করব, ভালো করে দেখবে যাতে ভবিষ্যতে এরকম টাইপের অঙ্ক তোমাদের কোনোদিন যাতে আর না ভুল হয়। কি বলেছে, 35% শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করেছে আর 20% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে খালি যদি প্রথম বিষয়ে ফেল বের করতে হয় তাহলে আমাদের 35 থেকে এই 20টাকে বাদ দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে 15%, অর্থাৎ আমাদের একটি বিষয়ে 15% ছাত্র বা পরীক্ষার্থী ফেল করেছে। এরকম করে যদি আমাদের বের করতে হয় শুধুমাত্র দ্বিতীয় সাবজেক্টে কতজন ফেল করেছে, তখন আমাদের এই 45% থেকে 20কে বিয়োগ করে দিতে হবে, হয়ে যাবে আমাদের 25%। তাহলে প্রথম বিষয়ে ফেল করেছে আমাদের 15%, দ্বিতীয় বিষয়ে ফেল করেছে আমাদের 25% এবং উভয় বিষয়ে ফেল করেছে আমাদের 20%। তাহলে মোট ফেল কত হয়েছে, 15% যোগ 25% যোগ 20% ইকুয়ালস টু 60%। তার মানে কি, এই 60% উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে যদি আমাদের ছাত্র সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা 100% হয় এবং তার মধ্যে থেকে যদি 60% লোকে ফেলই করে, তাহলে আমাদের পড়ে থাকে কত, 40%। এই 40%টি কি পাস করেছে, কত নম্বর অপশন, অপশন বি 40%। তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করেছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা অপশন বি 40%। 29 নম্বর অঙ্ক কি বলেছে, একটি পরীক্ষায় এক ছাত্র 32% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, অপরদিকে এক ছাত্র 42% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 28% বেশি পায়, তবে পাশের শতকরা হার কত, অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেলে পাস করবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এই দেখো ও 32 নম্বর পেয়েছে, আর 12 নম্বর যদি পেতো তাহলে পাস করে যেত। তাহলে 32% যোগ 12, আর অপর দিকে এক ছাত্র 42 নম্বর পেয়েছে, কত পেয়েছে, 42 নম্বর, এবং সে যদি 28 নম্বর কম পেত, অর্থাৎ এর থেকে যদি আমরা 28 বিয়োগও করে দিতাম তাও সে পাস করতো। তাহলে ও 32 নম্বর পেয়েছে কিন্তু আর 12 নম্বর পেলে পাস করতো, আর ও 42% পেয়েছে কিন্তু 28 নম্বর কম পেলেও পাস করতো। তার মানে কি, এই দুটোর মান আমাদের সমান হবে। এইটুকু ক্লিয়ার। এবারে যদি আমরা সব কটাকে সেম রাখি, দেখো এইদিকে 12 আছে, এইদিকে 28 আছে, 28টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে 12 আর 28 যোগ করলে আমাদের হয় 40। আর এইদিকে 42% আছে, এইদিকে 32% আছে, 32%টাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে বিয়োগ, আর 42% থেকে যদি আমরা 32% বিয়োগ দিই তাহলে আমাদের পড়ে থাকে 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি 40-এর মান আমাদের 10%, এর থেকে আমরা বলতে পারি যে 400-র মান আমাদের 100%। তাহলে পরীক্ষাটা হয়েছিল আমাদের 400-তে। এইটুকু ক্লিয়ার। এবারে দেখো কি বলেছে, যে ছেলেটা ফেল করেছে সে 32 নম্বর পেয়েছে কিন্তু 12 নম্বরের জন্য ফেল করে গেছে, অর্থাৎ সে যদি 12 নম্বরটা পেতো তাহলে সে পাস করে যেত। এবার এই 12 নম্বরটা এই মূল নাম্বার, অর্থাৎ এই 400 কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে হবে। আবার সেই একই সমস্যা, আমাদের পেজের অভাব, তার জন্য অঙ্কটা আমাদের মুছতে হচ্ছে। তার মানে আমাদের পরীক্ষাটা হয়েছিল 400-তে, ও 12 নম্বর কম পেয়েছে, তার মানে আমাদের বের করতে হবে এই 12 400-র কত পার্সেন্ট, অর্থাৎ 100-এর মান যদি আমাদের 400 হয় তাহলে আমাদের 12-র মান কত আমাদের সেটা বের করতে হবে। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 12কে কাটলে হয় আমাদের 3। তার মানে 12 হচ্ছে গিয়ে 400-র 3%, কত, 3%। তার মানে সে যদি 32% থেকে আর যদি 3% বেশি পেত, অর্থাৎ 32 প্লাস 3 সমান সমান 35% পেত, তাহলে সে পরীক্ষায় পাস করতো। তাহলে পাশের শতকরা হার কত, অপশনে 35% বা 35%। 30 নম্বর অঙ্কে কি বলেছে, একটি পরীক্ষার্থী 25% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর দিকে এক পরীক্ষার্থী 14 নাম্বার পেয়ে পাস করে 5 নম্বরের থেকে 30 নম্বর বেশি পায়, তাহলে পাশের শতকরা হার কত। তার মানে এই 30 নম্বর অঙ্কটা পুরোপুরি আমাদের 29 নম্বর অঙ্কের মতো। আশা করি তোমরা আগের অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে বলে যাবে। এবার আমাদের চলে এসেছে আজকে টাইপ 3, যেখানে আমরা দেখব মূল্য ও ব্যবহারের হ্রাস বৃদ্ধি। তবে এই অঙ্কটি করার আগে আমরা এই অঙ্কটি প্র্যাকটিস করব, কারণ আমি যখন সেট বানাচ্ছিলাম তখন এই দুটো প্রশ্নের কথা আমার একদমই মাথায় ছিল না। তো কি বলেছে প্রথমে, একটি পরিবার মাসিক চিনির খরচ স্থির ছিল, হঠাৎ বাজারে চিনির দাম বলেছে 20% বৃদ্ধি করবে। পরিবারের মাসিক খরচ যাতে আগের মতোই থাকে সেজন্য চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এটা তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আগে চিনির দাম ছিল 20 টাকা, তোমাদের মাসে আগে 100 টাকার চিনি লাগতো, অর্থাৎ তোমাদের চিনি লাগতো 5 কিলো, ঠিক আছে।
এবার ধরো চিনির দাম বের হয়ে গেছে আমাদের 25 টাকা, কিন্তু তোমার মাসে সেই 100 টাকারই চিনি লাগবে। তাহলে তুমি এখন কত পাবে? 4 কিলো চিনি। তাহলে এটাই আমাদের শতকরাতে বের করতে বলেছে, এরকম টাইপের অঙ্ক। কি বলেছে? বাজারে চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে মাসিক খরচ যাতে আগের মতোই থাকে সেই জন্য চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এই ধরনের প্রশ্ন আমাদের বারবার অনেক পরীক্ষায় আসে। তো এই অঙ্ক করার জন্য সব থেকে সঠিক ট্রিক কি? দেখো, যদি দাম বৃদ্ধি বলে যত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের উপরে লিখবো, আর নিচে 100% এর সাথে যত দাম বৃদ্ধি পেয়েছে আমরা সেটা দিয়ে দেবো। তাহলে 100 যোগ 20 হয়ে যাবে আমাদের 120। এবার কিছুই না, শতকরার জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 20 দিয়ে যদি আমরা 120 কে কাটি তাহলে আমাদের আসে 6। তাহলে উপরে আসলো 100 আর নিচে আসলো 6। আর 100/6 মানে আমাদের অপশন বি 16/2/3। এবারে দেখো, আমি প্রথমে যে সেটটি রেখেছিলাম 31 নম্বর প্রশ্নে কি ছিল? চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবার চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করলে খরচ মাত্র 8% বৃদ্ধি পাবে? পরীক্ষার হলে যদি বেসিক নিয়মে এই অঙ্কটা করতে যাও তাহলে তোমাদের অনেকটা টাইম চলে যেতে পারে। আমি তোমাদের দেখাবো কিভাবে শর্টকাটে এবং সহজভাবে তোমরা অঙ্কটি করতে পারো। তাহলে আগে যেই চিনির দাম ছিল আমাদের 100 টাকা, সেটা বেড়ে হয়ে গেছে বর্তমানে 120 টাকা। এটু ক্লিয়ার? এবারে এখানে দেখো বলে দিয়েছে চিনির মূল্য 20% বেড়েছে কিন্তু খরচ মাত্র 8% বৃদ্ধি পেয়েছে। তার মানে দাম বেড়েছে আমাদের 20% কিন্তু খরচ আমাদের বাড়াতে হবে 8%। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 12%। এই 12% গ্যাপটাকেই আমাদের ঠিক করতে হবে। তার মানে এই 12% আমাদের করতে হবে 120-র উপরে। তাহলে আমাদের শতকরায় বের করতে হবে কত? এবারে যদি আমরা কাটাকাটি করি, 12 দিয়ে যদি আমরা 120 কে কাটি তাহলে আমাদের আসে 10। 10 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের আসে 10%। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশনে 10%। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কের মতো, আমাদের বর্তমানে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমি এরকম একটি অঙ্ক রেখেছি। পেট্রোলের দাম 30% বৃদ্ধি পেয়েছে। একজন ব্যক্তি পেট্রোলের ব্যবহার শতকরা কত হ্রাস করবেন যাতে তার খরচ মাত্র 17% বৃদ্ধি পায়? অর্থাৎ এই অঙ্কটা ঠিক আমাদের আগের অঙ্কের মতো। ভেবেছিলাম তোমাদের এই অঙ্কটা SW দেবো, কিন্তু আমি করে দিচ্ছি যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। তাহলে যেটার দাম ছিল আমাদের 100 টাকা, সেই পেট্রোলের দাম বর্তমানে হয়ে গেছে আমাদের 130 টাকা। 30% দাম বেড়েছে, খরচ বৃদ্ধি পাবে আমাদের 17%। তাহলে দুটোর মাঝখানে গ্যাপ কত? আমাদের 13%-এর গ্যাপ আছে। তাহলে এই 13% গ্যাপটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলে এই 13%টা আমাদের কন্ট্রোল করতে হবে বর্তমান মূল্য 130 টাকার উপর। আমাদের বের করতে হবে শতকরা, তাই 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 13 দিয়ে যদি আমরা 130 কে কাটি আমাদের আসে 10। 10 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের উত্তর আসবে 10। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশনে 10। 33 নম্বর অঙ্ক কি বলেছে? আপেলের মূল্য যদি 20% হ্রাস পায় তবে এক ব্যক্তি 400 টাকায় 5 কেজি আপেল বেশি কিনতে পারলেন। তাহলে প্রতি কেজি আপেলের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দেখো এই অঙ্কটা আমরা কিভাবে একদম শর্টকাটে করব। 20% দাম হ্রাস পেয়েছে, এর জন্য আমরা 5 কেজি আপেল বেশি পেয়েছি। তার মানে 20% দাম কমেছে, আমরা 5 কেজি আপেল বেশি পেয়েছি। এবারে যদি ওটা 100% হয়ে যেত তাহলে আমরা আপেল কত পেতাম? 25 কেজি। এইটুক বোঝা গেল তো? এই 100%ই কত? 400 টাকা। তাহলে 1 কেজি আপেলের দাম কত? 400 ভাগ 25। 400 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 16। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 16 টাকা। আবারও বলছি কি করে করলাম অঙ্কটা আমরা। কি বলেছে? 20% দাম কমেছে, আমরা 5 কেজি আপেল বেশি পেলাম। তাহলে এই 20% এর দামই আমাদের 5 কেজি আপেলের দাম। এবার 20% যদি 5 কেজি আপেল হয়ে যায় তাহলে 100% এর মান হয়ে যাবে আমাদের 25, কারণ 20 কে 5 দিয়ে গুণ করলে আমাদের 100 আসে, আর 5 কে 5 দিয়ে গুণ করলে আমাদের 25 আসে। তাহলে 100% এ আমরা 25 কেজি আম পাবো। তার মানে 100% মানে কত? 400 টাকা। কারণ সে 400 টাকা দিয়ে কিনেছিল। তাহলে 400 টাকায় যদি 25 কেজি পাওয়া যায় তাহলে 1 কেজির জন্য আমাদের 400 কে 25 দিয়ে ভাগ করে দিতে হবে। আর 400 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 16। তাহলে 1 কেজি আপেলের হ্রাসপ্রাপ্ত মূল্য বর্তমানে আমাদের অপশনে 16 টাকা। দেখো আমাদের 34 নম্বর প্রশ্নটা কি বলেছে? চিনির মূল্য 10% হ্রাস পাওয়ায় একজন গৃহবধূ 270 টাকায় 2 কেজি চিনি বেশি পান। তাহলে প্রতি কেজি চিনি হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তার মানে কি 10% কমেছে, তার জন্য তিনি 2 কেজি চিনি বেশি নিতে পেরেছে। তাহলে সেটাই যদি আমাদের 100% হতো তাহলে তিনি 20 কেজি চিনি বেশি নিতে পারতেন। ঠিক আছে? এখন এই 100% এর দামই কত? 270 টাকা। তাহলে 270 টাকায় যদি আমরা 20 কেজি চিনি পাই তাহলে 1 কেজি চিনি পাওয়ার জন্য আমাদের 270 কে 20 দিয়ে ভাগ করে দিতে হবে। 0 দিয়ে 0 কাটবো। 2 দিয়ে যদি আমরা 27 কে কাটি তাহলে আমাদের আসবে 13 টাকা 50 পয়সা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 13 টাকা 50 পয়সা। এবার আমাদের আজকে টাইপ 4 কি বলেছে? ক্ষেত্রফল, আয়তন এবং ধারাবাহিক শতাংশ পরিবর্তন। এরকম টাইপের অঙ্ক আমরা টাইপ 4 এ রেখেছি। তো প্রথম প্রশ্ন কি বলেছে?
একটি গাড়ির দাম প্রথমে 10% বৃদ্ধি পায় এবং পরে 10% হ্রাস পায়। গাড়ির দাম মোট দামের উপর কি পরিবর্তন হলো সেটা আমাদের বের করতে বলেছে। এই রকম অঙ্ক আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। ১ নম্বরে করতে পারি আমরা বেসিক পদ্ধতিতে, আর ২ নম্বরে করতে পারি আমরা সাকসেসিভ পার্সেন্টেজের নিয়ম অনুসারে। তো প্রথমে আমি একদম বেসিক দেখাবো। তাহলে যেই গাড়িটার দাম ছিল আগে ১০০ টাকা, সেই গাড়িটার দাম 10% বের হয়ে গেল ১১০ টাকা। এবারে এই ১১০ এর দামের গাড়িটা 10% কমে গেল। আর ১১০ এ 10% কত হয় আমাদের? ১১ হয়। তাহলে দাম ছিল ১১০, এখান থেকে আমাদের ১১ টাকা কমে গেল। তাহলে বর্তমান মূল্য কি? বর্তমান মূল্য ৯৯ টাকা। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যেই গাড়িটার দাম ছিল শুরুতে ১০০ টাকা, বর্তমানে সেই গাড়িটার দাম হয়ে গেছে ৯৯ টাকা। তাহলে কি দাম কমেছে? তাহলে দাম কত করেছে? ১০০ থেকে ৯৯, তার মানে আমাদের 1% হ্রাস পেয়েছে। কত নম্বর অপশন হয়ে যাবে? অপশন বি। এবারে এই অঙ্কটা আমরা কিভাবে সাকসেসিভ পার্সেন্টেজের নিয়ম দিয়ে করব? x প্লাস y প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে যখন বৃদ্ধি পায় তখন সবসময় আমাদের পজিটিভ মান নিতে হয়, আর যখন এই হ্রাস পায় তখন আমাদের নেগেটিভ মানটা নিতে হয়। এখানে এক্স এর মান আমাদের 10% বৃদ্ধি পেয়েছে আর ওয়াই এর মান আমাদের 10% হ্রাস পেয়েছে। তার জন্য আমরা এখানে এক্স এর জায়গায় লিখলাম 10, কিন্তু এখানে যে ওয়াই আছে যেহেতু এটা হ্রাস পেয়েছে এর জন্য এটার মান হয়ে যাবে আমাদের নেগেটিভে, তাই লিখতে হবে আমাদের -10। তারপরে প্লাসের জায়গায় প্লাস দিলাম, এবার এক্স এর জায়গায় আবার সেই 10 এবং ওয়াই এর জায়গায় আমাদের -10 আর বাই হয়ে যাবে আমাদের 100। তাহলে কি এখানে +10 -10 কেটে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে আমাদের শুধু +10 আর -10। +10 আর -10 গুণ করলে আমাদের আসে -100, আর নিচে আছে আমাদের 100। আর এই -100 আর +100 যদি কাটাকুটি যায় তাহলে আমাদের পড়ে থাকে -1। তার মানে কি এই মাইনাসটা আমাদের ডিনোট করে সবসময় হ্রাসকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1% হ্রাস পেয়েছে। ৩৬ নম্বর প্রশ্ন কি বলেছে? একটি সিনেমা হলের টিকিটের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় দর্শকের সংখ্যাও 10% বৃদ্ধি পায়। তাহলে হলের মোট আয়ের শতকরা কি পরিবর্তন হলো? ঠিক আছে তো? তার মানে কি বলেছে? টিকিটের মূল্য 20% বেড়েছে আর দর্শক সংখ্যাও আমাদের 10% বেড়েছে। তার মানে দুটোই বেড়েছে। তাহলে আমাদের ঠিক আগের যে অঙ্কগুলো করলাম আমরা সাকসেসিভ দিয়ে সেইভাবেই করব। তাহলে এখানে আমাদের x এর জায়গায় রয়েছে আমাদের 20, y এর জায়গায় রয়েছে আমাদের 10%। যেহেতু টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে, দর্শক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমাদের এখানে কোনো বিয়োগ হবে না, দুটোই প্লাসে হবে। তাহলে কত হয়ে যাবে? 20 প্লাস 10 প্লাস 20 ইনটু 10 বাই 100। এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 20 প্লাস 10 মিলে হলো আমাদের 30, আর এখানে 2 অক্ষে 2, আর 30 আর 2 মিলে হয়ে যায় আমাদের 32%। যেহেতু পজিটিভে আছে তাহলে কি বৃদ্ধি পাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 32%। এবার আমাদের টাইপ 5 এ আমরা চলে এসেছি। কি বলেছে? জনসংখ্যা সংক্রান্ত আমাদের বিভিন্ন শতকরার অঙ্কগুলো এখন আমরা প্র্যাকটিস করব। কি বলেছে 38 নম্বর প্রশ্নে? একটি স্কুলে 70% ছাত্র ক্রিকেট খেলে, 65% ফুটবল পছন্দ করে। যদি 45% ছাত্র উভয় খেলা পছন্দ করে তবে শতকরা কতজন খেলা পছন্দ করে না? তাহলে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কি করতে হবে? কিছুই না, একদমই সিম্পল অঙ্ক। তাহলে শুরুতেই ক্রিকেট পছন্দ করে আমাদের 70%, ফুটবল পছন্দ করে আমাদের 65%। যেহেতু এখানে বলে দিয়েছে 45% ছাত্র উভয় খেলাই পছন্দ করে, তার জন্য আমাদেরকে এই 45%টাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা কত পেলাম? 70 আর 65 হয়ে গেল আমাদের 135। এখান থেকে আমাদের 45কে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে আমাদের 90%। তার মানে কি খেলা পছন্দ করে আমাদের 90%। তার মানে কত পার্সেন্ট পড়ে থাকলো? 10% যারা খেলা পছন্দ করে না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 10%। ৩৯ নম্বর অঙ্ক কি বলেছে? একটি শহরের জনসংখ্যায় 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু। শিশু সংখ্যা যদি আমাদের 15,000 হয় তবে ওই শহরে পুরুষের সংখ্যা কত? এই অঙ্ক আমাদের কি করে করতে হবে দেখো। তাহলে ধরি গ্রামের জনসংখ্যা যদি আমাদের 100% হয় আর 40% এর মধ্যে পুরুষ আর 35% মহিলা, তাহলে কি এই 40% আর 35% কে যদি আমরা বাদ দিয়ে দিই 100 থেকে, তাহলে আমাদের শিশুদের জনসংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের 100 আর 40 আর 35 যোগ করলে আমাদের 75। তাহলে 100 থেকে যদি আমাদের 75 বাদ দেয় তাহলে আমাদের পড়ে থাকে 25%। এই 25% আমাদের শিশু, আর শিশুর সংখ্যা বলে দিয়েছে আমাদের 15,000। আমাদের বের করতে হবে পুরুষের সংখ্যা, অর্থাৎ আমাদের এই 40% এর মান বের করতে হবে। তাহলে যদি 15,000 এর মান আমাদের বলে দিয়েছে 15, আমাদের বের করতে হবে 40% এর মান। তাহলে এবার আমরা কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি করব আমরা? 25 দিয়ে যদি আমরা 1,500 কে কাটি, 6 25 150, আর পাশের দুটো শূন্য পড়ে থাকলো। তাহলে এবার 600 আর 40 কে যদি গুণ করি আমাদের হয়ে যায় 4 6 24, আর পড়ে থাকে আমাদের পিছনে 3টে শূন্য, অর্থাৎ 24,000। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 24,000।
তো আমাদের টাইপ 6 মিশ্রণ এবং ভগ্নাংশ থেকে প্রশ্ন। 40 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখি। একটি ভগ্নাংশের লব 200% বৃদ্ধি এবং হর 350% বৃদ্ধি করা হলে নতুন ভগ্নাংশটি আমাদের 5/12। তাহলে মূল ভগ্নাংশটি কত? তার মানে ধরি আমরা যদি ভগ্নাংশটিকে x/y, এবার বলেছে লব 200% বৃদ্ধি পায়, তাহলে যেটা আগে 100% ছিল সেটা বেড়ে কত হয়ে গেল 300%, 200% যোগ হয়েছে। আর হর বেড়েছে আমাদের 350%, তার মানে হর যেটা ছিল আমাদের 100% সেটা বের হয়ে গেছে আমাদের 450%। তার মানে এক্স এর সাথে আমরা গুণ করব এই 300% কে, আর এক্স এর সাথে গুণ করব আমরা এই 450% কে। এবার এটার মান হয়ে যাবে আমাদের 5/12। এইটুকু বোঝা গেল আশা করি। এবারে দেখো এই পার্সেন্ট কেটে যায়, এই শূন্য কেটে যায়, 30 আর 45 পড়ে থাকে। যদি আমরা 15 দিয়ে কাটি, উপরে পড়ে থাকবে আমাদের 2 আর নিচে পড়ে থাকবে আমাদের কত 3। এবারে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই আমরা পাবো x/y ইকুয়ালস টু এই 3 দিয়ে 5 কে গুণ হবে, হয়ে যাবে আমাদের 15, আর এই 2 দিয়ে আমাদের 12 কে গুণ হবে, হয়ে যাবে আমাদের কত 12 দুগুণী 24। এবারে 3 দিয়ে যদি আমরা 15 কে কাটি তাহলে আমাদের আসে 5, আর যদি 3 দিয়ে 24 কে কাটি তাহলে আমাদের আসে 8। তাহলে কত নম্বর অপশন আমাদের? অপশনে 5/8। এবারে 41 নম্বর অঙ্কটা দেখো, এরকম কোনো পরীক্ষা আসেনি যে পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক আমাদের আসেনি। তো কি বলেছে প্রশ্নটা? তাজা আঙুরে 80% জল থাকে এবং শুকনো কিশমিশে আমাদের 20% জল থাকে। এরকম 100 কেজি তাজা আঙুর থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা কি করে করব? কি বলেছে? তাজা আঙুরে 80% জল থাকে, তার মানে আমাদের 20% কি থাকে? আঙুরের শাঁসটা থাকে। আর কি বলেছে? শুকনো কিশমিশে 20% জল থাকে, তার মানে কি 80% আমাদের আঙুর ফলটা থাকে। তার মানে এই 20% আঙুর ফলটাই বদলে গিয়ে 80% কিশমিশে পরিণত হয়েছে। এইটুকু বোঝা গেল, ক্লিয়ার? এবারে দেখো কি বলেছে, 100 কেজি তাজা আঙুর থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা ধরি 100 কেজি তাজা আঙুর থেকে আমাদের x কেজি কিশমিশ পাওয়া যাবে। তার মানে এই 100 কেজির তাজা আঙুর ফলের 20% থেকে আমরা x কেজি কিশমিশের 80% পাবো। এইটুকু ক্লিয়ার? তাহলে 20% দিয়ে যদি আমরা 80% কে কাটি তাহলে আমাদের পড়ে থাকে 4। 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের কত পড়ে থাকে? তাহলে আমাদের থাকে 25, আর কিছু যায় না। তার মানে আমরা কি পেলাম? 25 সমান সমান x। তার মানে আমরা কত কেজি কিশমিশ পেয়েছি? আমরা 25 কেজি কিশমিশ পেয়েছি। সঠিক উত্তর আমাদের অপশন বি। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এই ক্লাসটি আরেকবার রিভাইন্ড করে এই অঙ্কটি দেখে নাও, তাহলে তোমরা আশা করি ঠিকমতো বুঝতে পারবে। পরের প্রশ্ন কি বলেছে? তাজা ফলে 68% জল থাকে আর শুকনো ফলে 20% জল থাকে। তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? অর্থাৎ এই 42 নম্বর অঙ্কটা ঠিক আমাদের আগের অঙ্কটির মতো, অর্থাৎ 41 নম্বর অঙ্কটির মতো। তাই আশা করব তোমরা এই অঙ্কটি পারবে আর এই অঙ্কের উত্তরটি তোমরা কমেন্টে বলে যাবে। তো আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পার্সেন্টেজ আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবে। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যদি তোমাদের আজকের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্টে বলতে পারো, আমি যথাসম্ভব তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।